কুইনের সাথে কথা বলে একটা জবের ইন্টারভিউ দিতে গেলাম। অফিসের ম্যানেজার সাজ্জাদ কুইনের খুব ভালো ফ্রেন্ড। তবে আমার চাকরিটার জন্য কোনো সুপারিশ করতে হয়নি, নিজের যোগ্যতা প্রমাণ করেই পেয়েছি। শুরু হলো আমার নতুন জীবন। সকালে অফিসে চলে যাই, বাসায় আসি সন্ধ্যায়। মাঝে মাঝে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কুইন আর আমি একসাথে আড্ডা দেই, বাইরে কিছু খাই। শাশুড়ি চটপটি খুব পছন্দ করে, ওনার জন্য নিয়ে নেই। মার্কেটে যাই, নিজের জন্য কিছু কিনি, পরীর জন্যও কিনি। কিন্তু আমি কিছু দিলে ছোট সেটা পরীকে নিতে দেয় না। পরী তো আর ওর কথা শুনে না, নিতে না দিলেও জোর করে কান্নাকাটি করে নিয়ে নেয়। পরী এখন অনেকটাই বড় হয়ে গেছে, ভাঙা ভাঙা কথা বলে, আমাকে মামুনি বলে ডাকে। ছোট আগের মতোই প্রায় আমার সাথে মারপ্যাচ অপমান করে। অফিস থেকে বাসায় আসলে আমাকে দেখে মুখ গম্ভীর করে রাখে। আমি ওর ওই মুখ গোমরা করে রাখার কারণটা ঠিক খুঁজে পাই না, খোঁজার প্রয়োজনও মনে করি না। ও অপমান করলে এখন আর ওই বিষয়গুলা মাথা ঘামাই না। বিজয়ের সাথেও যথেষ্ট দূরত্ব বজায় রাখি, ওর সাথে শুক্রবার ছাড়া দেখা হয় না, দেখা হলেও তেমন কথা হয় না। কুইন ঠিকই বলেছিল, কাজে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায়। এখন আর আমার আগের মতো একা অনুভব হয় না, আগের মতো রাতও জাগি না। সারাদিন কাজ শেষ করে ক্লান্ত শরীর যখন বিছানা পায়, নিজের অজান্তেই ঘুমের দেশে হারিয়ে যায়। অফিস, কাজ, ঘুম, বান্ধবীর সাথে আড্ডা সব মিলিয়ে ভালোই আছি। এভাবেই কেটে গেল 2 বছর। আমি এখন অফিসে মোটামুটি সুনাম অর্জন করেছি, আমার কাজে বস অনেক খুশি। সাজ্জাদ কুইনের বন্ধু, এখন আমারও ভালো বন্ধু হয়ে গেছে। সাজ্জাদ আমাকে অফিসের কাজে অনেক হেল্প করে, ওর জন্য এতটা এগোতে পেরেছি। একদিন সাজ্জাদ বলল অফিস থেকে নাকি দেশের বাইরে বিজনেস করার জন্য পরিকল্পনা চলছে। যারা দেশের বাইরে কোম্পানির প্রোডাক্টগুলো তুলে ধরবে, এতে কোম্পানির বিজনেসের অনেকটা এগিয়ে যাবে। এটা করতে গেলে কয়েকজন দায়িত্ববান কর্মী লাগবে, আর বস নাকি এখানে আমাকে নির্বাচন করেছে। বাট প্রবলেম একটাই, যেই যাবে জুটি নিয়ে যেতে হবে। যারা যাবে তারা স্বামী স্ত্রী একসাথেই এই কোম্পানিতে জব করতে পারবে। আপাতত 10 বছরের জন্য নেওয়া হবে, পরে চাইলে তারা আরো মেয়াদ বাড়িয়ে সেখানে একেবারে সেটেলও হয়ে যেতে পারবে। আমার জুটি নেই বলে তেমন একটা মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে। অফিসের কেউ তো আর জানে না আমার ব্যাপারটা, যেহেতু আমার বায়োতে বিবাহিত দেওয়া, তাই তারা আমাকে নির্বাচন করেছে, জানলে হয়তো করতো না। এর মাঝে ছোট আবারও মা হতে চলছে। বিজয় ছোটর প্রতি অন্য সময়ের তুলনায় যত্ন ভালোবাসা একটু বেড়েই গেল, এটাই স্বাভাবিক। প্রতিটি দায়িত্ববান স্বামীর উচিত এই সময়টা স্ত্রীর পাশে থাকা। বিজয়ও দায়িত্ব পালনে অটুট, কিন্তু আমাকে আবারও এক বুক হতাশা ঘিরে ধরলো। মা না হতে পারার কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠলো। ওদের এই প্রেম প্রেম ভাবটা আমার ঠিক সহ্য হয় না, কেন জানি বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি নিজের মনকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারি না। আমি চাই না আমার মনে এমন ভাবনাগুলো আসুক, তবুও এমন ভাবনা এসেই যায় না চাইতেও। সতীন বলেই হয়তো এমনটা হয়। স্বামীর ভাগ দেওয়াটা যে কতটা কষ্টের, যে দেয় একমাত্র সেই জানে। অফিসে কাজ করছিলাম, এমন সময় ফোন আসলো। বিজয় ফোন দিয়েছে। ফোনটা হাতে নিয়ে একটু চমকে গেলাম, কি হলো? বিজয় তো আমাকে ফোন দেয় না, হঠাৎ ফোন। বেশি না ভেবে কলটা ধরলাম। হ্যালো, তুমি কি একটু অ্যাপোলো হসপিটালে আসতে পারবে? কেন, কি হয়েছে? আগে এসো, পরে বলছি। এখন তো অফিসে কাজ করছি, ছুটি নিয়ে এসো। আচ্ছা, দেখছি। হসপিটালে এসে দেখি ছোট চিৎকার করছে। আমি বিজয়ের কাছে জানতে চাইলে বলল বাথরুমে পড়ে গিয়ে ব্লাড যাওয়া শুরু করছে। ডাক্তার বলছে এখনই সিজার করতে হবে, না হলে বাচ্চা বা মা কাউকে বাঁচানো যাবে না। আর অপারেশনের জন্য রক্তের প্রয়োজন, তুমি কি দিতে পারবে? হ্যাঁ, পারবো। তারপর রক্ত দিলাম। ডাক্তার অপারেশন করলো। 2টা যমজ ছেলে জন্ম দিল ছোট, কিন্তু বাচ্চাগুলো সময়ের আগে ডেলিভারি হওয়াতে একটু অপুষ্ট। তবে ডাক্তার বলছে ঠিক মতো যত্ন নিলে, মায়ের দুধ ঠিক মতো পেলে ওরা তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আমি শুধু পাশে বসে ভাবছিলাম, বিধাতা যাকে দেয় কুল ভরে দেয়, আর যাকে না দেয় একেবারেই দেয় না। আমাকে এমন একটা বাচ্চা দিলে কি এমন ক্ষতি হতো? যমজ বাচ্চাদের সামলাতে গিয়ে ছোট এখন পরীর ঠিক মতো যত্ন নিতে পারে না, তাই পরী এখন রাতে আমার সাথেই থাকে। দিনের বেলা শাশুড়ি ওর খেয়াল রাখে। এভাবেই দিনগুলো যাচ্ছিল। ছেলে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু বাচ্চাগুলো প্রায় অসুস্থ থাকে। আমি সময় পেলে ওদেরকে কোলে নেই, সময় তো নেই হাতে, কাজের চাপ এখন অনেক বেশি। রাতে বাসাতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়। বেশি রাত হয়ে গেলে বিজয় আমাকে গাড়ি নিয়ে অফিস থেকে নিতে আসে। আমি নিষেধ করলেও শুনে না, বলে এত রাতে মেয়ে মানুষ একা একা যাওয়া ঠিক না, রাস্তাঘাটের পরিস্থিতি এতটাও ভালো না। আমারও এত রাতে একা একা রাস্তা দিয়ে আসতে ভয় লাগে। বাসে উঠলে মনে হয় যদি বাস অন্য রাস্তায় নিয়ে চলে যায়। আজকাল তো কত কিছুই হয়, ক্রাইম পেট্রোলে এমন অনেক কিছুই দেখি। তবে এই ভয়ের কথা আমি ওকে কখনোই বলিনি। বিজয় নিজে থেকে আমাকে নিতে আসে। বিজয় আমাকে নিতে আসলে আমি একটু স্বস্তি অনুভব করি। ওর সাথে নিশ্চিন্তে বাসায় চলে আসি। বাসায় এসে ছোট রাগে লাল হওয়া মুখটা দেখে আমি না হেসে পারি না। একদিন বিজয় আর ছোট খুব ঝগড়া হলো। ছোট আর বিজয়ের চিল্লাচিল্লি শুনে রুম থেকে বের হয়ে ওদের কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বিজয়, এভাবে চিৎকার করছো কেন? ছোট বলল, তুমি আমাদের মাঝে নাক গালাতে আসবে না। আমি নাক গালাতে আসিনি, তোদের এভাবে ঝগড়া করতে শুনে
না এসে পারলাম না। মা অসুস্থ, তাছাড়া বাচ্চারাও বড় হচ্ছে, ওদের সামনে এমন ঝগড়া করা কি ঠিক হচ্ছে? ঠিক ভুল কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি নিজের চরকায় তেল দাও। আমার আর আমাদের সন্তানের কথা তোমার না ভাবলেও চলবে। এই বলে ছোট ঘর থেকে চলে গেল। বিজয় ওখানেই দাঁড়িয়েছিল। আমি বললাম, দেখো বিজয়, তোমার বউ কি বলে গেল? যা বলছে ঠিকই বলছে, তুমি এসবের প্রাপ্য ছিলে। আমি কি করেছি? কি করেছো জানো না? তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। এই যে যা কিছু হচ্ছে, এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। সবকিছু নষ্টের গোড়া হলে তুমি। বিজয়, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তোমাকে আবার কি করলাম? কোনোভাবেই কথা বলতে চাই না। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও এখন। আমি তোমার চোখের সামনে থেকে চলে গেলে তুমি কি খুশি? ন্যাকামি না করে যেতে বলছি যাও। ন্যাকামি না করে যেতে বলছি যাও। অসহ্য লাগে তোমাকে। বিজয়ের এমন কথা শুনে কান্নায় বুক ভিজে যাচ্ছিল। ও আমাকে এভাবে অপমান করতে পারলো? বিজয় কেন আমাকে এইসব বললো আমি জানি না। আমি কি এমন করেছি? বিজয় এমন ভাবে আমার সাথে কথা না বললেও পারতো না। আর সহ্য করতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। এতটা দূরে যেতে হবে কেউ আমাকে আর খুঁজে না পায়। বিজয় চায় আমি ওর সামনে না থাকি, তবে তাই হোক। আচ্ছা, আত্মহত্যা করলে কেমন হয়? না, হত্যা করব না। আমি মরে গেলেই বিজয়ের কি আসে যায়? জীবনে কত পাপ করেছি তার কোনো হিসেব নেই। আর পাপ বাড়াতে চাই না। তাছাড়া মৃত্যু তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাকে অন্য কোনো একটা সলিউশন খুঁজে বের করতে হবে। নিজেকে আর নিচে নামাতে পারবো না। এত লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না। এখানে আর থাকবো না। হ্যাঁ, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। সাজ্জাদকে ফোন দিলাম। একটা ফোন বাজতেই ফোন ধরলো। হ্যালো সাজ্জাদ। হঠাৎ ফোন, কিছু বলবে? তুমি না বলছিলে কোম্পানি থেকে দেশের বাইরে কিছু কর্মী নিবে, তার মধ্যে আমিও আছি। ওইটার খবর কি? সামনের মাস থেকে শুরু হবে। কেন, তুমি যাবে নাকি? যাব। আমাকে কি নিবে? কেন নিব না? তুমি তো একজন দায়িত্ববান স্টাফ। তুমি যাবে শুনলে বস আরো খুশি হবেন। তবে সমস্যা হলো, তোমাকে কি তোমার হাজবেন্ড যেতে দিবে?